পরীক্ষায় আর্থিক বিবরণী প্রশ্নটা আসবে দুই ধাপে। উপরে একটা রেওয়ামিল দেওয়া থাকবে, নিচে কতগুলো সমন্বয় দেওয়া থাকবে। আমাদের রেওয়ামিল এবং সমন্বয়ের ভিত্তিতে একটা প্রশ্ন দিবে, ওই প্রশ্ন থেকে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। এখন মনে রাখতে হবে, এখানে রেওয়ামিলে যে টপিকগুলো আছে এগুলো বসবে একবার, সমন্বয়ের যে টপিকগুলো আছে ওইগুলো বসবে দুইবার। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। রেওয়ামিলের আইটেম বসবে একবার, সমন্বয়ের আইটেম বসবে দুইবার। আলোচনা করব সমন্বয় নিয়ে। প্রথমে 1 নাম্বার সমন্বয়। ধারে বিক্রয় অথবা অলিখিত বিক্রয় থাকলে বিক্রয়ের সাথে যোগ, দেনাদারের সাথে যোগ। আমরা যদি ধারে পণ্য বিক্রয় করি, বিক্রয়ের পরিমাণ বাড়বে, আবার দেনাদারের পরিমাণ বাড়বে। অর্থাৎ ধারে বিক্রয় থাকলে দেনাদারের সাথে যোগ, বিক্রয়ের সাথে যোগ। বিষয়টা কেমন আরেকটু ক্লিয়ার করি। সমন্বয়ের মধ্যে আছে ধারে পণ্য বিক্রয় 3000 টাকা। আমরা জানি ধারে পণ্য বিক্রয় থাকলে বিক্রয়ের সাথে যোগ হয়, দেনাদারের সাথে যোগ হয়। দেখো, বিক্রয় হচ্ছে 1,40,000 টাকা। এটার সাথে ধারে বিক্রয় বা লিখিত বিক্রয় থাকলে যোগ করব 3000 টাকা। তার মানে ধারে পণ্য বিক্রয় থাকলে বিক্রয়ের সাথে যোগ, আরেকবার কোথায়, দেনাদারের সাথে যোগ। দেনাদার কোথায় বসে, চলতি সম্পদে। আর্থিক অবস্থার বিবরণী, চলতি সম্পদ, দেনাদারের সাথে অলিখিত বিক্রয় বলে 3000 টাকা যোগ করব। তাহলে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয় থাকলে দেনাদারের সাথে যোগ হবে, বিক্রয়ের সাথে যোগ হবে। এরপরে 2 নাম্বার সমন্বয়। ধারে ক্রয় বা অলিখিত ক্রয়। ধারে ক্রয় বা অলিখিত ক্রয় থাকলে ক্রয়ের সাথে যোগ, পাওনাদারের সাথে যোগ। বিষয়টা কেমন একটু ক্লিয়ার করি প্রশ্নের মাধ্যমে। এখানে আছে সমন্বয়ের মধ্যে ধারে পণ্য ক্রয় 3000 টাকা হিসাবভুক্ত হয়নি। অর্থাৎ আমি 3000 টাকা দিয়ে ধারে পণ্য কিনেছি, কিন্তু এটা হিসাবভুক্ত করি নাই, অর্থাৎ হিসাবে লিখি নাই। আমরা জানি ধারে পণ্য ক্রয় থাকলে ক্রয়ের সাথে যোগ, পাওনাদারের সাথে যোগ। এখানে আমরা ক্রয়ের সাথে অলিখিত ক্রয় বলে যোগ করব, আরেকবার পাওনাদারের সাথে যোগ করব। পাওনাদার কোথায় বসে? পাওনাদার বসে আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ধারে পণ্য ক্রয় থাকলে পাওনাদারের সাথে যোগ, আরেকবার ক্রয়ের সাথে যোগ। এরপরে 3 নাম্বার বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত বিক্রয় থেকে বিয়োগ, দেনাদার থেকে বিয়োগ। ক্রয় ফেরত ক্রয় থেকে বিয়োগ, পাওনাদার থেকে বিয়োগ। আবার বলি, ধারে বিক্রয় থাকলে দেনাদারের সাথে যোগ, বিক্রয়ের সাথে যোগ। বিক্রয় ফেরত থাকলে বিক্রয় থেকে বিয়োগ, দেনাদার থেকে বিয়োগ, ফেরতের ক্ষেত্রে বিয়োগ। আর ধারে ক্রয় থাকলে ক্রয়ের সাথে যোগ, পাওনাদারের সাথে যোগ। ক্রয় ফেরত থাকলে ক্রয় থেকে বিয়োগ, পাওনাদার থেকে বিয়োগ। এরপরে 5 নাম্বার সমন্বয়। খুব ইম্পর্টেন্ট একটা সমন্বয়, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আসে। সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য 10,000 টাকা, যার ক্রয় মূল্য 8,000 টাকা। অর্থাৎ আমার প্রতিষ্ঠানের মধ্যে যে মজুদ পণ্যগুলো আছে সেগুলো বর্তমানে বাজার মূল্য হচ্ছে 10,000 টাকা, কিন্তু পণ্যগুলো আমি কিনেছিলাম 8,000 টাকা দিয়ে। এখানে একটা নোট দিয়েছি, রক্ষণশীলতার নীতি অনুসারে সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে
যে টাকাটি কম সেটি বসবে, বাকিটা কোথাও আসবে না। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। সমাপনী মজুদ পণ্যের দুটি মূল্য থাকলে কম মূল্য যেটা থাকবে সেটা হিসাবের মধ্যে আসবে, কিন্তু বেশি মূল্যটা আমরা কোথাও লিখব না। কোন নীতি অনুসারে? রক্ষণশীলতার নীতি অনুসারে। আমরা জানি সমাপনী মজুদ পণ্য দুই দিকে বসে। একটা হচ্ছে বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিয়োগ হয়, আরেকবার আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদে বসে। সমাপনী মজুদ পণ্য দুই দিকে বসে। কোথায় কোথায় বসে? বিশদ আয় বিবরণীর বিক্রিত পণ্যের ব্যয়ে সবার শেষে বিয়োগ হয়, আরেকবার আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদে বসে। দেখো এখানে সমন্বয়ে বলা হচ্ছে সমাপনী মজুদ পণ্য 25,000 টাকা, যার বাজার মূল্য 30,000 টাকা। আমরা জানি সমাপনী মজুদ পণ্যের দুটি মূল্যের মধ্যে যে মূল্যটা কম সেটি আসবে, বেশিটা কোথাও আসবে না। অর্থাৎ এই 30,000 টাকা কোথাও আসবে না, এই 25,000 টাকা আসবে। কোথায় কোথায় আসবে? একবার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ে সবার শেষে সমাপনী মজুদ পণ্য বলে 25,000 টাকা আমরা বিয়োগ করব। আরেকবার কোথায় লিখব? আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে সমাপনী মজুদ পণ্য বলে 25,000 টাকা লিখব। আরেকটা প্রশ্ন দেখি। প্রশ্নটা দেখো 17 নম্বর। এখানে বলা হচ্ছে সমাপনী মজুদের ক্রয় মূল্য 25,000 টাকা, বাজার মূল্য 20,000 টাকা। তাহলে আমরা জানি সমাপনী মজুদ পণ্যের দুটি মূল্যের মধ্যে যে মূল্যটা কম সেটি আসবে, বেশিটা কোথাও আসবে না। তার মানে এই 20,000 টাকা দুই দিকে আসবে। কোথায় কোথায় আসবে? বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয়ে সবার শেষে সমাপনী মজুদ পণ্য বিয়োগ হয়। কত টাকা বিয়োগ হবে? কমটা 20,000 টাকা বিয়োগ হবে। আরেকবার চলতি সম্পদে বসবে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা লিখব। আশা করি বিষয়টা এতক্ষণে ক্লিয়ার হয়েছে। এরপরে 6 নাম্বার, বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি করব? বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমার বিজ্ঞাপনের পরিমাণটা বাড়বে এবং ক্রয় কমে যাবে, সেজন্য বিজ্ঞাপনের সাথে যোগ করব, ক্রয় থেকে বিয়োগ করব। প্রথম কাজ হচ্ছে বিশদ আয় বিবরণীর বিক্রিত পণ্যের ব্যয়ে ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ বিয়োগ করব। একবার সমন্বয়ের কাজ দুইবার হয়। আরেকবার কোথায় করব? বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ে বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করব। পরীক্ষায় কিভাবে আসবে একটু ক্লিয়ার করি বিষয়টা। একত্রিশ নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, অর্থাৎ বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে 5,000 টাকা বিনামূল্যে পণ্য বিতরণ আমরা দুই দিকে লিখব। সমন্বয়ের আইটেম দুইবার বসে। বিক্রিত পণ্যের ব্যয়ে ক্রয় থেকে পণ্য বিতরণ 5,000 টাকা বিয়োগ করব। আরেকবার পরিচালন ব্যয়ে বিজ্ঞাপনের সাথে পণ্য বিতরণ বলে 5,000 টাকা যোগ করব। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে দুই দিকে বসবে। কোথায় কোথায় বসবে? বিক্রিত পণ্যের ব্যয়ে ক্রয় থেকে পণ্য বিতরণ বলে বিয়োগ করব, আরেকবার বিজ্ঞাপনের সাথে যোগ করব পরিচালন ব্যয়ে।
এরপরে 7 নাম্বার পণ্য উত্তোলন। পণ্য উত্তোলনের জাবেদা কি? পণ্য উত্তোলনের জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। করণীয় কি? করণীয় হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীতে পণ্য উত্তোলন বলে বিয়োগ করব, ক্রয় থেকে বিয়োগ করব। প্রশ্নটা দেখো, 15 নম্বর। এখানে বলা হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2500 টাকা হিসাবভুক্ত হয়নি। অর্থাৎ মালিক 2500 টাকার পণ্য উত্তোলন করেছে, সেটা আমরা হিসাবভুক্ত করি নাই। বিক্রিত পণ্যের ব্যয়ে ক্রয় থেকে মালিক কর্তৃক পণ্য উত্তোলন বলে বিয়োগ করব। 8 নাম্বার সমন্বয়। মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন আনয়ন। অতিরিক্ত মূলধন আনয়নের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। নগদের সাথে যোগ করব, অতিরিক্ত মূলধন বলে মালিকানা সত্ত্ব বিবরণীতে যোগ করব। এই প্রশ্নের সমন্বয়ে বলা হচ্ছে মালিক 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। অর্থাৎ মালিক 20,000 টাকা এক্সট্রা মূলধন আনে ব্যবসার জন্য। করণীয় কি? করণীয় হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন বলে 20,000 টাকা যোগ করব, 4,20,000 টাকা। এরপরে আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদে নগদ তহবিলের সাথে অতিরিক্ত মূলধন বলে যোগ করব। তাহলে আমরা কি শিখলাম? অতিরিক্ত মূলধন আনয়ন করলে মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধনের সাথে যোগ, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে নগদের সাথে যোগ। এরপরে 9 নাম্বার সমন্বয়, খুবই গুরুত্বপূর্ণ একটা সমন্বয়। রেওয়া মিলের মধ্যে আসবাবপত্র আছে 14,000, সমন্বয়ের মধ্যে আছে আসবাবপত্রে 10% অবচয় ধার্য করতে হয় বা ধার্য করতে হবে। আমরা জানি রেওয়া মিলের আইটেম একবার বসে। আসবাবপত্র এটা আর্থিক অবস্থার বিবরণীর স্থায়ী সম্পদে লিখব। এরপর আসবাবপত্রের উপর যে অবচয়টা আসবে সেটা স্থায়ী সম্পদ থেকে বিয়োগ করব, আরেকবার পরিচালন ব্যয়ে বসাবো। বিষয়টা কেমন আরেকটু ক্লিয়ার করি প্রশ্নের মাধ্যমে। এই প্রশ্নে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে রেওয়া মিলে আসবাবপত্র 1,70,000 এবং সমন্বয়ে বলা হচ্ছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। আমরা জানি আসবাবপত্র বসে স্থায়ী সম্পদে। প্রথমে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যাব, স্থায়ী সম্পদে আছে আসবাবপত্র, এখান থেকে পুঞ্জীভূত অবচয় বলে অবচয়টা বিয়োগ করব। এখন এখানে আসবাবপত্র আছে 1,70,000, এটা 10% হচ্ছে 17,000। 1,70,000 থেকে 17,000 বিয়োগ করে 1,53,000 টাকা এখানে লিখব। এরপরে অবচয় অবলোপন বসে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ে আসবাবপত্রের অবচয় বলে 17,000 লিখব। এরপরে 10 নাম্বার সমন্বয়। রেওয়া মিলে দুইটা আইটেম আছে, আসবাবপত্র 60,000, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র 3,000। সমন্বয়ে বলা হচ্ছে আসবাবপত্রের 5% অবচয় ধার্য করতে হবে বা ধরতে হবে।
করণীয় কি? করণীয় হচ্ছে স্থায়ী সম্পদে যাব, গিয়ে আসবাবপত্র বলে 60,000 টাকা লিখব। এখান থেকে পুঞ্জীভূত অবচয় বলে রেওয়া মিলের যে 3,000 টাকা ছিল এবং 60,000 টাকার 5% নতুন করে যেটা হবে 60,000 টাকার 5% আর এই 3,000 টাকা যোগ করে আসবাবপত্র থেকে বিয়োগ করব। আরেকবার অবচয় 60,000 টাকার 5% এটা পরিচালন ব্যয়ে লিখব। এরপর 11 নম্বর সমন্বয়, খুবই গুরুত্বপূর্ণ। 11 নম্বর সমন্বয়টা করার আগে কিছু বেসিক ক্লিয়ার করি। মনে রাখবে, বকেয়া থাকলে যোগ হয়, অগ্রিম থাকলে বিয়োগ হয়। আবার বলো, বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ। এরপরে কোনো খরচ যদি বকেয়া থাকে আমার জন্য চলতি দায়। মনে করো তুমি বেতন বকেয়া রেখে দিয়েছ, টিচারকে বেতন দাও নাই, এটা তোমার জন্য চলতি দায়, তোমার জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমি যদি কোনো খরচ অগ্রিম পরিশোধ করি, মানে আগে আগে কোনো খরচ পরিশোধ করে দিই, এটা আমার জন্য চলতি সম্পদ। আবার কোনো আয় যদি বকেয়া থাকে চলতি সম্পদ, কোনো আয় যদি অগ্রিম পরিশোধ করে চলতি দায়। এই টপিকটা মনে রাখবে। তাহলে আমরা জানি বকেয়া থাকলে যোগ হয়, অগ্রিম থাকলে বিয়োগ হয়। 11 নম্বর সমন্বয়ে বলা হচ্ছে রেওয়া মিলে বেতন আছে 12,000, সমন্বয়ে বেতন বকেয়া আছে 3,000। আমরা জানি রেওয়া মিলের আইটেম একবার বসে। বলতো বেতন কোথায় বসে? বেতন বসে পরিচালন ব্যয়ে। প্রথমে বেতন লিখব 12,000, 3,000 টাকা যেটা বকেয়া আছে বেতনের সাথে বকেয়া বলে 3,000 টাকা যোগ করব। আরেকবার খরচ যদি বকেয়া থাকে চলতি দায়, চলতি দায়ের মধ্যে লিখব 3,000 টাকা। এরপরে বেতন রেওয়া মিলে আছে 15,000, সমন্বয়ে বলা হচ্ছে বেতন অগ্রিম আছে 2,500। আমরা জানি অগ্রিম থাকলে বিয়োগ হয় এবং অগ্রিম খরচ চলতি সম্পদ। তাহলে আমরা পরিচালন ব্যয়ে বেতন থেকে অগ্রিমের টাকাটা বিয়োগ করব এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মধ্যে অগ্রিম বেতন বলে 2,500 টাকা লিখব। বিষয়টা কেমন প্রশ্নের মাধ্যমে একটু ক্লিয়ার করি। বেতন বকেয়া আছে 6,000, ভাড়া অগ্রিম পরিশোধ করেছি 500। রেওয়া মিলের মধ্যে বেতন আছে 24,000, রেওয়া মিলের মধ্যে ভাড়া আছে 4,500। আমরা জানি বকেয়া থাকলে যোগ হয়, অগ্রিম থাকলে বিয়োগ হয়। বেতন কোথায় বসে? ভাড়া কোথায় বসে? বেতন ভাড়া দুইটি বসে পরিচালন ব্যয়ে। তাহলে আমরা প্রথমে পরিচালন ব্যয়ে বেতন আর ভাড়া লিখব। আমরা জানি বকেয়া থাকলে যোগ হয়, অগ্রিম থাকলে বিয়োগ হয়। তাহলে বেতনের সাথে 6,000 টাকা যেটা বকেয়া আছে ওটা যোগ করব, অগ্রিম থাকলে বিয়োগ করব এবং খরচ যদি বকেয়া থাকে চলতি দায়, তার মানে বকেয়া বেতনের 6,000 টাকা চলতি দায়ে লিখব। দেখো, আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের মধ্যে বা স্বল্পমেয়াদী দায় আর চলতি দায় সেম কথা, বকেয়া বেতন আছে 6,000 টাকা। এরপর ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে, অগ্রিম থাকলে বিয়োগ করি, অগ্রিম খরচ চলতি সম্পদ। আমি যদি কোনো একটা খরচ অগ্রিম পরিশোধ করি এটা আমার জন্য চলতি সম্পদ। কোথায় বসবে? আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদের মধ্যে বসবে। অগ্রিম ভাড়া 500। এরপরে
13 নম্বর সমন্বয়, ভাড়া 10 মাস 10,000 টাকা। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। আমরা অঙ্ক করি 1 বছরের জন্য, এটা মনে রাখবে। আমরা 1 বছর শেষে গিয়ে ওই ব্যবসায়ের লাভ লোকসান, সম্পদ দায়ের পরিমাণ বের করি 1 বছর শেষে। আমরা জানি 1 বছর সমান কয় মাস? 1 বছর সমান 12 মাস। ভাড়া দেওয়ার কথা ছিল 12 মাসের, কিন্তু আমি ভাড়া দিছি 10 মাস। 10 মাসে ভাড়া দিছি 10,000 টাকা। তাহলে 1 মাসে কত করে দিছি? 1 মাসে 1,000 টাকা দিয়েছি। আমি ভাড়া দিছি 10,000 টাকা 10 মাসের জন্য। 1 মাসে কত করে পড়ছে? 1,000 টাকা করে পড়ছে। এখন অঙ্ক করি 12 মাসের, ভাড়া দিয়েছি 10 মাস, আরো 2 মাসের বকেয়া আছে। 2 দিয়ে গুণ করলে 2,000 টাকা হচ্ছে বকেয়া। আমরা জানি বকেয়া থাকলে যোগ করি এবং চলতি দায়ে বসাই। ভাড়া কোথায় বসে? ভাড়া বসে পরিচালন ব্যয়ে। প্রথমে ভাড়া লিখব 10,000, 10,000 লিখলাম। বকেয়া বলে 2,000 টাকা যোগ করব ভাড়ার সাথে, এবং কোনো খরচ যদি বকেয়া থাকে চলতি দায়, চলতি দায়ে বকেয়া ভাড়া বলে 2,000 টাকা লিখব। বিষয়টা প্রশ্নের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করি। এখানে দেওয়া আছে ভাড়া 10 মাস 25,000 টাকা। ভাড়া কোথায় বসে? ভাড়া বসে পরিচালন ব্যয়ে। প্রথমে আমরা বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ে ভাড়া লিখব 25,000। পরিচালন ব্যয়ে ভাড়া লিখব 25,000। আমরা অঙ্ক করি 12 মাসের, কিন্তু এখানে ভাড়া দিয়েছি 10 মাস, আরো 2 মাসের বকেয়া আছে। 2 মাসের টাকাটা কিভাবে বের করব? 25,000কে 10 মাস দিয়ে ভাগ, 1 মাসে 2,500। আমরা অঙ্ক করি 12 মাসের, ভাড়া দিছি 10 মাস, আরো 2 মাস বকেয়া আছে। 2,500কে 2 দিয়ে গুণ করলে 5,000। এই 5,000 টাকা ভাড়ার সাথে যোগ করব। তাহলে 25,000 আর 5,000 যোগ করলে হচ্ছে 30,000। বকেয়া ভাড়া চলতি দায়। আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ে বকেয়া ভাড়া বলে 5,000 টাকা লিখব। এরপরে ভাড়া 14 মাস। আমরা অঙ্ক করি 12 মাসের, কিন্তু ভাড়া দিয়েছি 14 মাসের। তার মানে 2 মাস আমরা অগ্রিম দিয়েছি। অগ্রিম হলে বিয়োগ হয় এবং অগ্রিম খরচ চলতি সম্পদে বসে। 14,000কে 14 মাস দিয়ে ভাগ করলে 1,000 টাকা 1 মাসে। 2 দিয়ে গুণ করলে 2,000 টাকা। ভাড়া থেকে অগ্রিম বলে বিয়োগ করব, আরেকবার চলতি সম্পদে অগ্রিম ভাড়া বলে লিখব। আশা করি বিষয়টা তখন ক্লিয়ার হয়েছে। 15 নম্বর সমন্বয়, ইজারা সম্পদ 10 বছর 80,000 টাকা। তুমি 80,000 টাকা দিয়ে 10 বছরের জন্য কিছু সম্পদ ইজারা নিয়েছ বা লিজ নিয়েছ। ইজারা সম্পদ স্থায়ী সম্পদে বসে। প্রথমে ইজারা সম্পদ 80,000 টাকা স্থায়ী সম্পদে লিখে ফেলবা। এরপর 80,000কে 10 বছর দিয়ে ভাগ করলে 1 বছরের টাকা বের হবে। এই 1 বছরের টাকাটা আমরা ইজারা সম্পদ থেকে বিয়োগ করব এবং অবচয় অবলোপন পরিচালন ব্যয়ে বসে
বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ে ইজারা সম্পদের অবলোপন বলে 8,000 টাকা লিখব। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। প্রশ্নটা দেখো, রেওয়া মিলের মধ্যে দেওয়া আছে ইজারা সম্পদ 10 বছর 80,000 টাকা। প্রথম কাজ, আর্থিক অবস্থার বিবরণীতে ইজারা সম্পত্তি বলে 80,000 টাকা লিখব। আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদে ইজারা সম্পত্তি বলে 80,000 টাকা লিখব। 80,000কে 10 বছর দিয়ে ভাগ করলে 8,000 টাকা বের হবে। এই 8,000 টাকা ইজারা সম্পদ থেকে বিয়োগ করব। 80,000 থেকে 8,000 টাকা বিয়োগ করলে 72,000। আমরা জানি অবচয় অবলোপন বসে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে ইজারা সম্পদের অবলোপন বলে 8,000 টাকা দেখাবো। এরপরে 16 নম্বর সমন্বয়, 8% বিনিয়োগ 80,000 টাকা, 40,000 টাকা। অর্থাৎ আমি কোনো একটা জায়গায় টাকা ইনভেস্ট করছি 40,000 টাকা, সেখান থেকে 8% করে সুদ পাবো। প্রথমে বিনিয়োগ কোথায় বসে? বিনিয়োগ বসে আর্থিক অবস্থার বিবরণীর দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিনিয়োগটা বসে। 8% বিনিয়োগ বলে পুরো 40,000 টাকা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে লিখব। কেন? আমি যদি কোথাও টাকা ইনভেস্ট করি, পুরো টাকাটা আমি এক সময় গিয়ে ফেরত পাবো, সেজন্য এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগে লিখব 40,000 টাকা। এরপর ওই বিনিয়োগ করার পরে যেই সেখান থেকে একটা ফিডব্যাক আসবে, অর্থাৎ বিনিয়োগের একটা সুদ পাবো, এই সুদটা আমরা দুই দিকে লিখব। একটা হচ্ছে চলতি সম্পদে, আরেকবার অপরিচালন আয়। কিভাবে? 40,000 টাকার 8% হচ্ছে 3,200 টাকা। এই সুদটা আমরা দুই দিকে লিখব, একবার অপরিচালন আয়, আরেকবার চলতি সম্পদ। প্রশ্নটা একটু লক্ষ্য করো, 22 নম্বর। এখানে প্রশ্নে দেওয়া আছে 8% বিনিয়োগ 80,000 টাকা। প্রথম কাজ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী দীর্ঘমেয়াদী বিনিয়োগ 10% বিনিয়োগ বলে 80,000 টাকা আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো। এখন 80,000 টাকা এটার 10% যে সুদটা আসবে 8,000 টাকা, এটা দুই দিকে লিখব। সুদটা কোথায় কোথায় লিখব? বিশদ আয় বিবরণীর অপরিচালন আয়ে বিনিয়োগের সুদ বলে লিখব 8,000 টাকা। আরেকবার বিনিয়োগের অনাদায়ী সুদ বলে 8,000 টাকা লিখব চলতি সম্পদে। এরপরে 17 নম্বর সমন্বয়, 10% ঋণপত্র 70,000 টাকা। ঋণপত্র আর ঋণ সেম কথা, ঋণও থাকতে পারে পরীক্ষায়। ঋণপত্র কোথায় বসে? দীর্ঘমেয়াদী দায়ে। প্রথমে আমি ব্যাংক থেকে যে ঋণটা নিছি ওটা আমার জন্য দীর্ঘমেয়াদী দায়, ওটা দীর্ঘমেয়াদী দায়ে
10% ঋণপত্র বলে 70,000 টাকা লিখব। এখন ঋণপত্র নেওয়ার ফলে একটা সুদ আমাকে দিতে হবে প্রতি বছর, ঋণপত্রের সুদ। এটা বসবে অপরিচালন ব্যয়। 70,000 টাকা 10% 7,000 টাকা, এটা বসবে অপরিচালন ব্যয়। আরেকবার চলতি দায়। দেখো প্রশ্নে আছে 10% ঋণ 1 লক্ষ টাকা। আমরা জানি ঋণ বসে দীর্ঘমেয়াদী দায়ে। আর্থিক অবস্থার বিবরণী, দীর্ঘমেয়াদী দায়, 10% ঋণ, 1 লক্ষ টাকা লিখব। এখন ঋণ নেওয়ার ফলে যে সুদটা দিতে হবে 1 লক্ষ টাকার 10% 10,000 টাকা। এই সুদটা দুই দিকে লিখব। একবার লিখব চলতি দায়, বকেয়া ঋণের সুদ বলে 10,000 টাকা। আরেকবার অপরিচালন ব্যয়, বা এটাকে আমরা অন্যান্য ব্যয়ও বলতে পারি। ঋণের সুদ বলে 10,000 টাকা, অপরিচালন ব্যয়ের মধ্যে লিখব। এরপরে ক্যাশ বাক্স হতে 500 টাকার দুটি নোট চুরি হয়ে গেল। এটা জাবেদা হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিবিধ ক্ষতি বলে অপরিচালন ব্যয়ে লিখব 500 টাকার দুটি নোট 1,000 টাকা। আরেকবার বিবিধ ক্ষতি বলে চলতি সম্পদে হাতে নগদ থেকে বিয়োগ করব 1,000 টাকা, 500 টাকার দুটি নোট। এখানে 40 নম্বর প্রশ্নে আছে ক্যাশ বাক্স হতে 500 টাকার দুটি নোট হারিয়ে গেছে। সমন্বয়ের আইটেম দুইবার বসবে। কোথায় কোথায় বসবে? অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি বলে 1,000 টাকা লিখব। আরেক 1,000 টাকা হাতে নগদ থেকে বিয়োগ করব। হাতে নগদ কোথায় বসে? চলতি সম্পদ, নগদ তহবিল বা হাতে নগদ থেকে বিবিধ ক্ষতি বলে বিয়োগ করব।